থমকে গেল নীরব। চেয়ে আছে দীপান্বিতার চোখের দিকে। এখন দীপান্বিতা তার নিষিদ্ধ নারী। দীপান্বিতাকে ইগনোর করে চলে গেল ঘরের ভিতর। বুকের ভিতর জ্বলতে থাকে নীরবের। আয়নার সামনে দাঁড়িয়ে দীপান্বিতাকে উদ্দেশ্য করে বলে, এক সময়ের মায়াবন বিহারিণী, এখন আমার হৃদয় হরিণী। দীপান্বিতা অভ্রকে কিছু খাইয়ে দিতে চাই, তাই মিসেস নাজনীনকে বলে খাবারের ব্যবস্থা করে। দীপান্বিতা অভ্রকে খাইয়ে দিচ্ছে। এমন সময় নীরব পোশাক পাল্টে ড্রয়িং রুমে এসে দীপান্বিতাকে দেখতে থাকে। নীরা সব কিছুই খেয়াল করে দেখছে। অভ্র দীপান্বিতাকে বলে, ওনাকে আমি কি বলে ডাকবো আম্মু? দীপান্বিতা চুপ থাকলেও নীরব বলে ওঠে, মামা। মামা বলে ডাকবে আমার ভাইকে। আমার ভাই মানে তো দীপান্বিতা আপুরো ভাই, সেদিক থেকে মামা বলা যায়। নীরবের মাথা ঘুরতে শুরু করলো। এক সময়ের ছায়া এখন হয়ে গেল ভাইয়া। নীরার মতো বোন থাকলে সব সম্ভব। অভ্র নীরবের কাছে এসে বলে, আমার নাম অভ্র, তুমি আমার নতুন মামা। আমার জন্য চকলেট এনেছো? আমি সেই বিকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। নীরব কি করবে বুঝতে পারছে না। মন তো চাচ্ছে ঠাটিয়ে দিবে এক চড়। মামা মামা করছে সে, এগুলো সহ্য হয় নাকি তাই? মনের দুঃখ মনে রেখে নীরব বলে মাথা নাই। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছে। মিসেস নাজনীন ও নীরা আজ পরিবেশন করছে। নীরব ও দীপান্বিতা টেবিলের সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে এক পলক তাকিয়ে আবার নিজেদের খাওয়া দাওয়াতে মন দেয়। খাওয়ার মাঝে হঠাৎ দীপান্বিতার পায়ের সাথে ছোঁয়া লাগে নীরবের পা। পায়ে পায়ে ছোঁয়া লাগাতে দীপান্বিতা ও নীরব একে অপরের দিকে চাওচাই করে। ভুলবশত লেগেছে পা। সারাদিন প্লেনে বসেছিল নীরব, পা একটু অবাস হয়ে আছে, তাই পা নাড়াতে যে দীপান্বিতার সাথে লেগে যায়। সবার খাওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ আড্ডে দিয়ে সবাই বাড়িতে চলে আসে। ঘরে এসে লাইট জ্বালানোর সাথে সাথে দীপ নীরাকে বলে, তুমি আমার থেকে কয়টা চুনুমুনু চাও? 1 ডজন কেন? আপনি দেবেন না আমাকে এতগুলা চুনুমুনু? দীপ নীরার অতি নিকটে এসে নীরার কানে কানে ফিসফিস করে বলে, আমি দিতে পারবো, কিন্তু তুমি নিতে পারবে তো? নীরা চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে দীপের দিকে। দীপ হাসতে হাসতে আলমারি থেকে বাড়ি পরার পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে আসে। নীরা কিছু না বলে জামা নিয়ে ওয়াশরুম থেকে শাড়ি পাল্টে ঘরে আসে। এসে খাটে শুয়ে পড়ে। মিনিকে এখন সোফায় ঘুমাতে দেয়। কিছুক্ষণ নীরবতা ভেঙে নীরা আস্তে আস্তে দীপের দিকে এগুতে থাকে। 2 কদম আগেই তো কিছুক্ষণ থেমে থাকে। এরকম করতে করতে যেই নীরা দীপের কাছে আসবে অমনি দীপ বলে ওঠে, স্টপ, এখানেই থেমে থাকবে, আর এগোবে না। পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর তোমার 1 ডজন বাবু লাগে নাকি 2 ডজন লাগবে, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। যে নীরা এতক্ষণ দীপের কাছে আসছিল সেই নীরা যখন দীপের মুখে 2 ডজন বাচ্চার কথা শুনে সাথে সাথে দূরে সরে আসে। দীপ মিটমিট করে হাসতে থাকে। নীরাকে সাহায্য করার জন্য তাকেও কি না নীরার মতো হতে হয়। কাল নীরার পরীক্ষা, তাই আজ সকাল থেকে পড়াশোনায় ব্যস্ত নীরা। দীপ কলেজে গেছে। পরীক্ষার জন্য তাদের আলাদা মিটিং করতে হয়। নীরা মনোযোগ দিয়ে বই পড়তে থাকে। কলেজে যাওয়ার আগে দীপ বলেছে, আমি এসে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রশ্ন করব, সঠিক উত্তর যেন পাই, তা না হলে তো জানোই শাস্তি হিসেবে কি থাকবে। নীরা জানে এই আদনান কবি দ্বীপ এখন বিদ্যাসাগরের রূপ ধারণ করেছে। কাল পরীক্ষা, এদিকে যে স্বামী সেই আবার তার শিক্ষক। পড়াশোনা না করলে স্বামী হয়ে যাবে তার জীবনের আসামি। তাই নীরা বলে, হ্যাঁ হ্যাঁ জানি, পড়াশোনা মনোযোগ দিয়েই করব। এমনিতেও তো এই মাস 2 ধরে খালি বই আর বই করেছেন। সকালে উঠে পড়তে বসেছি আর রাতে ঘুমানোর আগে বই বন্ধ করেছি। কেউ কিছু বললে কান দিবে না, যদিও কেউ কিছু বলবে না, যে বলার সে আজ কলেজে যাবে। আপনি কিন্তু খবরদার কোনো ডাইনির দিকে তাকাবেন না। আর বুঝি না আমি, চুলগুলো এভাবে স্পাইক করার কি দরকার? কলেজে তো পড়াতে যাচ্ছেন, ফ্যাশন দিচ্ছেন কেন? তাহলে কি করব? টেলিসামাদ হয়ে যাব? দরকার পড়লে তাই যাবেন। আজ থেকে আপনি টেলিসামাদ সেজেই যাবেন। বলেই নীরা দীপের মাথায় নারিকেল তেল দিয়ে দিল। তারপর মাঝখান থেকে সিধি করে বলে, একদম পারফেক্ট লাগছে আপনাকে। আমাদের স্কুলে যে হেড টিচার ছিল তার মতো লাগছে। এখন কেউ নজর দেবে না, যেতে পারেন আপনি। দীপ কি বলবে কিছু বুঝতে পারছে না। কি বউ জুটলো কপালে।
দীপ ড্রয়িং রুমে আসার সাথে সাথেই দীপকে দেখে সবাই হাহা করে হাসতে থাকে। পিঙ্কি ভ্যাপাচেকা খেয়ে থাকে। বলদ বউ পেয়ে কি জামাইও বলদ হয়ে গেল? এ কোন লুক নিয়ে যাচ্ছে কলেজে? পিঙ্কি হা করে তাকানো দেখে নীরা বলে, এভাবে দেখার কিছু নেই। এবার থেকে কলেজে যাওয়ার সময় মাথায় তেল দিয়ে যাবে আর এসে শ্যাম্পু করবে। ছেলেদের আসল সৌন্দর্য তাদের হেয়ার স্টাইল দিয়েই হয়, তাই আমার ক্যাডার সাহেবের সৌন্দর্য আমি দেখব। পিঙ্কি নীরার কথার উত্তরে বলে, আর সিক্স প্যাক, তারপর চাপ দাঁড়িয়ে এগুলো। আমার জামাইয়ের সিক্স প্যাকের দিকে তোমার এত নজর কেন? হ্যাঁ, ওটার ব্যবস্থা নেই বলেই তো চুলে তেল দিয়ে দিলাম। যদিও আজ থেকে ঘি দিয়ে গরম ভাত আর বেশি বেশি আলুর তরকারি খাওয়াবো, সিক্স প্যাক বেশি দিন থাকবে না। মিসেস শিউলি বলেন, একদম ঠিক কথা কইছো নাথ বউ। বর মানুষ যত সুন্দর লাগবো ততই বেশি মানুষের নজর লাগবো। বলেই হাসতে থাকেন সবাই। দীপ কোনো কথা না বলে বের হয়। বাড়ির বাইরে এসে তেলালা চুলগুলো হাত দিয়ে উঁচু করে সেই স্পাইক আকারেই করে। নীরার সামনে আর করে না এই কাজ। যে লেভেলের ঝাঁজ, দীপকে আজ মিটিংয়ে যেতেই দিত না। বিকেলে দীপ আসে কলেজ থেকে। নীরা না খেয়েই আছে তার জন্য। এটা নীরার এখন অভ্যাস হয়ে গেছে। দীপের লাঞ্চ টাইমে নীরাকে কল দিয়ে যদি বলে দীপ খেয়েছে, তখন নীরা ভিডিও কলে থেকে পিঙ্কিকে দেখিয়ে দেখিয়ে খায়। আজ দীপ ক্লাস করানোর পর মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই কল দিতে পারেনি। নীরাও না খেয়ে আছে। দীপ গোসল করে এসে নীরার সাথে একসাথে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর নীরার কাছ থেকে পড়াগুলো আদায় করে। এর কিছুক্ষণ পর কেয়ার আম্মু আসে নীরার সাথে দেখা করতে। মিসেস সাবিনা ও মিসেস শিউলি মিলে গল্প করে কেয়ার আম্মুর সাথে। দীপ, নীরা, অভ্রকে নিয়ে কেয়ার সাথে গল্প করে। কেয়া বলে, দোস্ত, বাসা থেকে আমাকেও রিককে মেনে নিয়েছে। পরীক্ষার পর আমাদের বিয়ে, বলতে গেলে আজ পরীক্ষা শেষ তো পরশু বিয়ে, তাই আম্মু এসেছে সবার সাথে কথা বলতে। নীরা খুশি হয়ে হাততালি দেয়। নীরা দেখা দেখে অভ্র হাততালি দেয়। দীপ বলে, বিয়ের কথা পরীক্ষার পর বললে মনে হয় ভালো হতো। তোমরা যে লেভেলের পড়াচোর, এতে করে বিয়ের আনন্দে পড়াশোনা গোল্লায়। নীরা চোখ ছোট ছোট করে তাকাই দীপের দিকে, বলে, আমার জীবনটা তো নিরামিষ বানিয়েছেন, এখন আমার প্রাণপ্রিয় বান্ধবীর পেছনে লেগেছেন। আপনি কি আমাদের জীবনে একটু রোম্যান্টিক লাইফ স্পেন্ড করতে দেবেন না? সব কিছুর একটা সময় থাকে। এখন পরীক্ষা চলছে তোমাদের, তোমার রেজাল্ট করার দায়িত্ব তো আমি নিয়েছি। আর কেয়া, তোমাকে বলছি, তোর মাকে বলে আমাদের কলেজের এক প্রফেসরকে ঠিক করে দিচ্ছি। পরীক্ষার 1 মাস তার কাছে পড়াশোনা করবে। কেয়া কাঁদো কাঁদো মুখ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মনে মনে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার প্রাণপ্রিয় বান্ধবী এখন আমার কলেজের শিক্ষক। কোন দুঃখে যে এখন বিয়ের অ্যাডভান্স কার্ড দিতে আসলাম। বিয়ের কার্ড দিতে এসে পরীক্ষার জন্য টিউটর জুটলো। হায় রে আমার বিয়ের অ্যাডভান্স গিফট। কেয়ার আম্মু সাথে কথা বলে দীপ চলে যায় নিজেদের রেস্টুরেন্টে। মিস্টার সমুদ্রর সাথে একবারে মাগরিবের নামাজ পড়ে ফিরবে। নীরা কেয়ার কাছে এসে বলে, বুঝলি দোস্ত, তুই ক্যাডার সাহেবকে হেল্প না করলে আমিও কোনো এক রোম্যান্টিক জামাই পেতাম, আর তুইও তোর বিয়ের জন্য আনন্দ করতে পারতি। কেয়া কাঁদো কাঁদো ফেস করে বলে, কোথায় ভাবলাম টেনে টুনে পাশ করে বের হব, তারপর সাদা বিলাইকে বিয়ে করে পড়াশোনা থেকে 10 হাত দূরে থাকবো। তা না, বান্ধবীর প্রফেসর বর কিনা আমাকেও বিদ্যাসাগরে ভাসিয়ে দিল। একটা সত্যি কথা বলবি দোস্ত? নীরা তাকাই কেয়ার দিকে, ইশারা করে বোঝায়, কি? তোদের কি কোনো রোমান্টিক মুহূর্ত আছে? এই যে বিয়ের এতগুলো দিন হয়ে গেল, স্যার কি তোকে ভালোবাসার কোনো প্রবাদ বাক্য শুনিয়েছে, নাকি খালি বই নিয়ে বসে থেকেছে? যেভাবে আমাকে বিয়ের আগে কনগ্রেচুলেশন না জানিয়ে বিদ্যাসাগরে ঠুকিয়ে দিল, মনে তো হয় না তোর জীবনে এত তাড়াতাড়ি কিছু হবে। নীরা দুঃখ প্রকাশ করতে যাবে, তার আগে দেখলো পিঙ্কি তার ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে কথা শুনছে। নীরা জোরে জোরে বলে ওঠে, কি যে বলিস না দোস্ত, আমার ক্যাডার সাহেব আমাকে বলেছে পরীক্ষার পর চুনুমুনু গিফট করবে। ইনফ্যাক্ট জোড়ায় জোড়ায়। শুধু কি তাই, আমি যখন ঘুমোতে যাই আমাকে ভালোবাসার পরশ দিয়ে ঘুম পাড়ায়। কে হাঁ করে আছে। কে বলবে এমন মোদি শিক্ষক বউ পেলে রোমান্টিক হবে?
অবশ্য স্বামী স্ত্রীর ভিতর তো রোমাঞ্চ হবেই, সে শিক্ষক হোক বা কোনো হুজুর। বউ তো বউ, তাকে কি আর অন্য মেয়েদের মতো ট্রিট করা যায়? পিঙ্কি আহত হয়ে ভিতরে ঢুকলো, রাগ উঠছে তার। এদের সম্পর্ক ভাঙার জন্য প্ল্যান করতে থাকে পিঙ্কি। কিছু একটা ভেবে মুচকি হাসি দেয়। সন্ধ্যায় কেয়া বাসায় চলে আসে। কেয়ার শিক্ষক সন্ধ্যার পর আসবে, এতে কেয়ার আম্মু খুশি হয়েছে। নীরা ও কেয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সন্তানদের সফলতায় বাবা মায়ের তৃপ্তির স্থান। ভালো পাত্র পেয়েছে দুই বান্ধবী। শুধু কি তাই, এরা যেমন ভালো চরিত্রের পাত্র পেয়েছে, ঠিক তেমন ভালোবাসার মতোও পেয়েছে। দীপকে দেখলে বোঝা যায় সে নীরার প্রতি কতটা সেন্সিটিভ। আবার রিক, সে যদি এতটাই খারাপ হতো তাহলে মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতো না। রিক কয়েকদিন কেয়ার সাথে ঘোরাফেরা করলেও কেয়ার মন বুঝতে চেয়েছিল। যথেষ্ট সম্মান করে রিক কেয়াকে। রিকের মায়েরও মনে ধরেছে কেয়াকে। বৌমা হিসেবে তার কেয়াকে পছন্দ। সন্ধ্যায় নীরাকে পড়াতে বসেছে দীপ। দীপান্বিতা লাইভ করে এখন রাতের খাবার রেডি করতে এসেছে মিসেস সাবিনার সাথে। পিঙ্কিও এসেছে হেল্প করতে। মিসেস সাবিনা বলেন, থাক মা, তোমার কষ্ট করতে হবে না, তুমি গিয়ে পড়তে বসো। পিঙ্কি ইচ্ছে করে নীরার মাইন্ড ডাইভার্ট করতে চায়, তাই জোরে জোরে রান্নাঘর থেকে বলে, তা বললে কি আর হয় নাকি মামি? তোমাদের ছেলের বিয়ে দিয়েছো এমন একজনের সাথে যে কিনা পড়াশোনা তো করেই না, আবার কাজও পারে না। আমি একটু হেল্প করি তোমাদের। দীপদের বাসা 3 তলা বিল্ডিংয়ের। দ্বিতীয় ফ্লোরে দীপরা থাকে। একটি ফ্লোর হয় সবার ঘরের সামনেই ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমের কাছে আছে রান্নাঘর। রান্নাঘর থেকে একটু জোরে কথা বলায় নীরার কানে ভেসে আসে পিঙ্কির কথা। একটু রাগ উঠলেও পাত্তা দেয় না নীরা। কাল তার পরীক্ষা, আজকে এসব কথায় পাত্তা দিবে না। মিসেস সাবিনা দীপান্বিতা থেকে রান্নার কথা বলে ঘরে যান মিস্টার সমুদ্রের সাথে কথা বলতে। পিঙ্কি আবারও জোরে জোরে বলে, আহারে আমার মামির কপাল, ছেলের বিয়ে দিল অথচ বৌমার সেবা পেল না। উল্টো কিনা ছেলের বউকে সেবা করতে হয়। পিচ্ছি ভাবি কপালে জুটলে বলে আজ এক অসহায় ননদকেও ঘরের কাজ করতে হচ্ছে। ফেলটুস তো ফেলটুস, তার সাথে পারে না কোনো কাজ। নীরার এবার আর রাগ কন্ট্রোল হলো না। দীপ নীরাকে কিছু প্রশ্নের উত্তর লিখতে দিয়েছিল বানান দেখার জন্য। নীরা উত্তর লিখে দীপের কাছে খাতা দেয়। দীপ সেদিকে মনোযোগ দিয়েছিল। হঠাৎ দেখলো নীরা ধুম করে চেয়ার থেকে উঠে কোমরে ওড়না বেঁধে রান্নাঘরের দিকে যাচ্ছে। দীপও সাথে সাথে উঠে যায় নীরার পিছনে। নীরাকে বাধা দিয়ে বলে, তুমি রান্নাঘরে এসেছো কেন? কিসের পড়াশোনা? নীরার এখন মাথায় আগুন ধরে গেছে। হুঙ্কার দিয়ে দীপকে বলে, দেখতে পাচ্ছ না আমি রান্নাঘরে যাচ্ছি? রান্নাঘরে মানুষ কেন যায়? রান্না করতে। আমিও রান্না করব। ঘরের বউ হয়েছে আমি এখন। আগে রান্না বান্না, তারপর পড়াশোনা। দীপ বুঝতে পারলো এই মেয়েকে এখন চট থাপ্পর থেরাপি দিলেও কাজ হবে না, তাই শান্ত হয়ে বলে, কাল তোমার পরীক্ষা, মাথা ঠান্ডা রাখো। পরীক্ষার পর রান্না বান্না করো। মাত্র তো 1 মাস, দরকার পড়লে বৃহস্পতিবার রাত করে রান্না করবে, আমি বাধা দিব না। প্লিজ চলো। কিসের কি? নীরার চোখ তো পিঙ্কির দিকে। শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে পিঙ্কি। পিঙ্কি চাই দীপাজ নীরার বাড়াবাড়ি দেখে কিছু একটা করুক, যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। এখন এরা বর বউই যা করার করবে। নীরা পিঙ্কির দিকে তাকিয়ে বলে, ও কেন রান্না করবে? ও রান্না করবে ওর শ্বশুর বাড়িতে। আমি এখন আমার শ্বশুর বাড়ির জন্য রান্না করব। ননদকে ভুগতে দিব না আমি। আমি ভালো বউ হবই হব। বলে নীরা দৌড় দিতে যায় রান্নাঘরে। অমনি দীপ নীরার কোমর জাপটে ধরে। নীরা লাফালাফি করে বলে, ছাড়ুন আমাকে ক্যাডার সাহেব। আমার মাথা এখন আতামাছি ছাতাকলি হয়ে গেছে। হয় আজকে ওর মাথা ফাটবে, না হয় বাড়িতে আগুন লাগবে। বলতে বলতে নীরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। যোগ্য বউ না, যোগ্য বউ না। ফেলটুস করে করে পিঙ্কি যতটা খোটা নীরাকে দেয়, এতটা নীরাকে কেউ বলেনি। তাই একটু কষ্ট হয় নীরার। দীপ বুঝতে পারে নীরা আজ কষ্ট পেয়েছে। পিঙ্কিকে কেউ একটু প্রতিবাদ করেও কিছু বলে না, যদিও পিঙ্কির কথাই পাত্তা দেয় না কেউ। কিন্তু নীরার মন তো এতেই কষ্ট বাড়িয়ে দেয়। তাই দীপ বলে, মাথা ঠান্ডা করো চন্দ্র পাখি, শান্ত হও তুমি। সবাইকে বলে রাখছি আমার বউকে কেউ রাগাবে না। পরীক্ষার পর আমার বউয়ের হাতে রান্না তোমাদের পেট ভরে খাওয়াবো। এখন সে তার মতো পড়তে বসবে।
আমার বউ দেখিয়ে দিবে সে ফেলটুস না, সেও একজন ব্রিলিয়েন্ট। কি বউ পারবে না দেখাতে? কথা বলার মাঝে দীপান্নি থেকে চোখ টিপ দিয়ে বুঝিয়ে দেয় যে সে নীরাকে শান্ত করতে এমন বলে। দীপান্নি তা মিটমিট হাসে। নীরা এবার একটু শান্ত হলো, তাকালো দীপের দিকে। দীপ আবার বলে, লোকজন কিন্তু এটা বলেও তোমাকে খোঁচা দিবে যে তুমি এসএসসি ফেলের মতো ইন্টার ফেল করেছো। একটা মাস অপেক্ষা করো, তারপর সংসারের কাজ করলে লোকে বলবে নীরা ইজ দ্য বেস্ট। যে নারী রাধে সে চুলও বাঁধে। ভালো রেজাল্ট এখন ইম্পর্টেন্ট, তারপর ভালো বউ হও। বলে নীরাকে নিয়ে ঘরে যায়। নীরা হাঁপাতে থাকে। দীপের বুকে মাথা রেখে কিছুক্ষণ নীরবতা পালন করে। কিছু একটা ভেবে নীরা দীপকে বলে, আমার মুখে এখন ভালোবাসার স্পর্শ দেবেন ক্যাডার সাহেব? দীপ অবাক হয়ে বলে, হোয়াট? এই ডাইনি ননদিনীর সামনে আপনি আমার শুষ্ক গালে ভালোবাসার পরশ এঁকে দিন। পাগল হয়েছো তুমি? এখানে সবাই আছে। তেমন কেউ নেই দীপান্বিতা আপু আর পিঙ্কি ছাড়া। আমি চাই কেউ একজন তার চাওয়ার বিপরীতে অন্য কিছু দেখে চলুক। আপনি যদি এখন আমাকে ভালোবাসার পরশ না দেন, আমি এই রাতেই বাড়ি চলে যাব আর এলাকা জুড়ে বলবো ক্যাডার সাহেব একজন টিউবলাইট। তাই বাধ্য হয়ে 2 মাস সংসার করে চলে এসেছি। আমি এই কথা রটালে আর কোনো বউ জুটবে না আপনার কপালে। আর যদি আমি যাওয়ার পর পিঙ্কি নামক ডাইনিকে আপনি বিয়ে করেন, এই সমাজ কিন্তু ধরে নেবে আমাদের বিয়ে ভাঙার পেছনে আপনাদের দুজনের হাত আছে। যত সব উল্টাপাল্টা ভাবনা চিন্তা। 3 সেকেন্ড সময় দিলাম। আমি যদি আমার শুষ্ক ত্বকে মিষ্টির ছোঁয়া না পাই তাহলে আমি চলে যাব। ঠিক আছে বলে দীপ নীরার মুখে ভালোবাসার ছোঁয়া দিয়েই বলে। পিঙ্কি আহত হয়ে তাকায়। কোথায় ভাবে এই গালে এখন থাপ্পড় থেরাপি হবে, তা না হলো কিনা চুম্বন থেরাপি। নীরা খুশি হয়ে দীপের সাথে ঘরে চলে যায়। দীপান্বিতা রান্নায় ব্যস্ত ছিল। অবশ্য দীপ ইশারা করে অন্যদিকে ফিরতে বলে দীপান্বিতাকে। রাতের খাবার খেয়ে পিঙ্কি ঘরে এসে বসেছে। ঠিক তখনই মিস্টার সমুদ্র আসেন পিঙ্কির ঘরে। পিঙ্কি মিস্টার সমুদ্রকে দেখে বলেন, কিছু বললে মামা? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা বলার দরকার আমার। আচ্ছা বলো। মিস্টার সমুদ্র পিঙ্কির পড়ার টেবিলের সামনে যান, তারপর চেয়ার টেনে বসেন সেখানে। পিঙ্কির দিকে তাকিয়ে বলেন, জীবনের আসল সফলতা কোথায় জানো তো? পিঙ্কি কিছু না বলে মিস্টার সমুদ্রের দিকে তাকায়। এমন কথার মানে কি? মিস্টার সমুদ্র পিঙ্কিকে আবার বলেন, জীবনের আসল সফলতা কারো জীবনে ভালোবাসার স্থান করে নেওয়া। এত বিদ্যা শিক্ষা কি লাভ যদি তুমি কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে যাও? পিঙ্কি মাথা নিচু করে ফ্লোরে তাকায়। মিস্টার সমুদ্র হালকা হাসেন। পিঙ্কি মিসেস সাদিয়ার মতো হলেও পিঙ্কির মনে এই পরিবারের প্রতি ভালোবাসা আছে, এটা মিস্টার সমুদ্র জানেন। তিনি আবার বলেন, তোমাকে আমি আমার দীপ ও দীপান্বিতার থেকে কম দেখি না। জানো, তুমি যখন হয়েছিলে তোমার নাম আমি রেখেছিলাম দীপা। আমার ছোট মেয়ে হবে দীপা, কিন্তু তোমার মা আমাকে রাখতে দেয় না এই নাম। তোমাকে কখনো সৎ বোনের মেয়ের চোখে দেখিনি। যদি তাই হতো তাহলে তুমি আজ এই বাড়িতে থাকতে পারতে না। আশেপাশের লোক যখন জিজ্ঞাসা করতো এই মেয়েটিকে, আমি বলতাম ও আমার জীবনের তৃতীয় এক অংশ, আমার সন্তান। ঢাকা শহরে এত হোস্টেল থাকতেও তোমাকে এখানে রাখার কারণ তুমি আমাদেরকে আরেক নয়নের মণি। তুমি দীপকে ভালোবাসতেই পারো। ভালোবাসা কারোর হাতের তালা চাবি না যে কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু ভালোবাসলেই তাকে পেতে অন্যায় করবে, এটা কিন্তু সব থেকে খারাপ একটা দিক। দীপ তোমাকে কখনো ভালোবাসার চোখে দেখেনি। আমার ছেলেটার যোগ্যতা দিয়ে সরকারি স্কুল কলেজে পড়াশোনা করে আজ ক্যাডার হয়েছে। আমার কাছে কখনো কিছু আবদার করেনি। সেদিন তোমাদের মা মেয়ের কথাগুলো শুনে আমি দেখেছিলাম দীপের চোখের ভীতু ভাব, কাউকে হারানোর আতঙ্ক ছিল। সত্যি বলতে সাদিয়া আমাকে তোমার সাথে বিয়ের প্রস্তাব দিলে হয়তো রাজি হতাম বোনের খাতিরে, কিন্তু আমার ছেলেটার ভালোবাসা ব্যতীত কি শুধু ওই সম্পত্তিতে তুমি সুখী থাকবে? পিঙ্কির চোখে পানি। মিস্টার সমুদ্র সব জানেন। শুধু মিস্টার সমুদ্র না, দীপ এই বাড়ির সবাই সব কিছু জানেন। কিন্তু তারপরও পিঙ্কিকে এই বাড়িতেই রেখেছে। কতটা ভালোবাসে সবাই তাকে। মিস্টার সমুদ্র পিঙ্কির চোখের পানি মুছিয়ে বলেন, তোমাকে আমি শাসন করি না একটাই কারণ,
তোমার উপর মেয়ের অধিকারে শাসন করলে তোমার মা এটা বুঝবে না। আমি ছোটবেলা থেকে দীপকে অনেক কাজেই বকা দিয়েছি, দীপান্বিতাকে থাপ্পড় দিয়েছি, কিন্তু কেউ এসে একটা প্রতিবাদ করেনি। কিন্তু তোমাকে তোমার ভালোর জন্য কিছু বললে কথা উঠবে। আমি এই কাজ করার কে?